আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাহিরের দেশে মিশনে যাওয়া মানে কোনো যুদ্ধে অংশগ্রহণ করা বোঝায় না, আবার ক্ষেত্র বিশেষ বোঝায়। তবে সেটা কেবলই ক্ষেত্র বিশেষ। সেনাবাহিনীরা সাধারণত জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা কিংবা সরকারের অনুরোধে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিদেশের মিশনে যায়। এই মিশনের উদ্দেশ্য হতে পারে শান্তি রক্ষা, মানবিক সাহায্য, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। ঠিক এমনই এক অশান্তিময়, অজারকতা, ঝামেলাপূর্ণ পরিস্থিতি বিরাজমান লিবিয়াতেও। গৃহযুদ্ধ, সংঘাত, অজারকতা সৃষ্টি করে সেখানকার শান্তি বিনষ্ট করা হচ্ছে। আর সেই শান্তি রক্ষার্থে জাতিসংঘের সাথে পথ চলা হিসাবে বহু দেশের আর্মড ফোর্সরা কাজ করে যাচ্ছে নিরলসভাবে, যার মাধ্যমে বাংলাদেশ অন্যতম। পরিবার, প্রিয়জন, জন্মভূমি ছেড়ে দূর দেশে শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে করতে তারা একটা সময় নিজেদেরকেই ভুলে যায়। মস্তিষ্কে শুধু নিজেদের উপরই আরোপিত দায়িত্ব, দেশের শান্তি আর পরিবারের প্রিয়জনগুলোর স্বস্তির কথাই ঘুরপাক খেতে থাকে। ভুলে যায় দেশের শান্তি নিশ্চিতকরণ হোক কিংবা পরিবারের স্বস্তি নিশ্চিতকরণ হোক, প্রতিটা ক্ষেত্রে তাকে নিজেকে আগে সুস্থ থাকতে হবে। আর যে মানুষটা জীবনে অর্ধেকটা সময় নাম পরিচয়হীন, পরিবারহীনতা, এতিম হয়ে কাটিয়ে গিয়েছে, তার কাছে এই হঠাৎ পাওয়া একটি পরিবারটি যে কতটা প্রিয়, আকাঙ্ক্ষিত, যত্নের হয় তা হয়তো তুচ্ছ কোনো শব্দে বর্ণনা করা যাবে না। দর্পণ ইদানিং নিজেকে ভুলতে বসেছে পরিপূর্ণ এক পরিবার পেয়ে। এই জীবনে তার চাওয়া পাওয়া বলতে আর কিচ্ছু নেই। সে এতটাই ডুবে গিয়েছে পরিবার এবং কাজের মাঝে যে ভুলেই বসেছে সবার আগে তাকে সুস্থ থাকতে হবে। সন্তানের জেন্ডার প্রকাশ হবে সেই খুশি উত্তেজনায় তার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আজ চতুর্থবারের মতো তাকে ফিল্ডে নামতে হবে। ফোন হাতে পায়চারি করতে করতে হঠাৎ একজন সৈন্য এসে জানালো তাদের বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। অসাধ্য বোধ হয় তখন। মিলান হয়ে আসে দেহ অবয়। মিলান দৃষ্টিতেই একবার ফোনের দিকে দৃষ্টিপাত করে। সিয়াসা মেসেজ করেছে মাত্র বের হয়েছে বাসা থেকে, এখন হাসপাতালে যাবে, আলট্রাসোনোগ্রাম করাবে, তারপর রিপোর্ট দেবে। সে অনেক সময় সাপেক্ষ, এতক্ষণ অপেক্ষা করার সময় তার হাতে নেই। ছোট্ট আরও একটা আত্মত্যাগ আজ আবারও নথিভুক্ত হলো। সন্তানের জেন্ডার জানার থেকে কাজ বেশি গুরুত্বপূর্ণ। সেখানে অনেক মানুষ বিপদগ্রস্ত রয়েছে। তপ্ত শ্বাস ফেলে সে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। আজ গুরুত্বপূর্ণ একটা জায়গায় সংঘাত, অরাজকতা সৃষ্টি হয়েছে। সেখানে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছোট ছোট বাচ্চা, মহিলা, পরিবার সকলের বিপর্যস্ত অবস্থা। আজকের অভিযান সেখানেই। কারা করছে, কেন করছে, এগুলো প্রতিরোধ করতে হবে, সকলকে নিরাপত্তা প্রদান করতে হবে। এটাই এই অভিযানের মূল উদ্দেশ্য। সে লিড কমান্ডার হলো, তাকে একবার ফিল্ডে নামতে হয়। আর সেই প্রয়োজনীয়তা থেকেই আজ সে চতুর্থবারের মতো ফিল্ডে নামছে। সুবেদার জবরুল তার সাথে থাকলেও দিলজার ক্যাম্পেই থাকবে। ভাবতে দর্পণের মুখে হাসি ফুটে উঠল। সে সোজা দিলজারের কাছে চলে যায়। ফিল্ডে থাকলে সে নেটওয়ার্কের বাইরে থাকবে। সে দিলজারের কাছে গিয়ে প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল, দিলজার সাহেব, আমায় একটু সাহায্য করতে হবে। জি স্যার, বলুন আমায় কি করতে হবে? আজ বাবুর জেন্ডার প্রকাশ করবে ডাক্তার। আপনার ম্যাডাম কিছুক্ষণ পর সেই বার্তা পাঠাবে। আমি তো নেটওয়ার্কের বাইরে থাকবো, তাই আপনি বাবুর জেন্ডার জানার সাথে সাথে কারোর মাধ্যমে সেখানকার ক্যাম্পে একটা বার্তা পাঠাবেন, তাহলে আমি জানতে পারবো। একটুও সময় নষ্ট করবেন না কিন্তু। দিলজারের ওষ্ঠকোণে মৃদু হাসি ফুটে উঠল। সর্বদা কঠোরতা এবং গাম্ভীর্যতার প্রলোভনে আচ্ছাদিত থাকা স্যারের উৎকণ্ঠা, আবেগমাখা পিতৃসুলভ মুখটি দেখে সে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি জানতে পারলেই খবরটির সাথে সাথে আপনার কাছে পাঠিয়ে দেব স্যার। যে কোনো মূল্যে পাঠাবো, এইটুকু সময় নষ্ট করব না। দর্পণ প্রফুল্ল চিত্তে হাসল। এখন আর চিন্তা নেই, সে কাজও সম্পূর্ণ করতে পারবে। আর এটাও জানতে পারবে তার মা আসছে নাকি বাবা আসছে। সে প্রফুল্ল চিত্তে কাজে মনোযোগী হয়। আজ আর মেজর দর্পণের কঠোরতা, কর্কশতার শিকার হতে হয়নি কাউকে। হাস্যোজ্জ্বল মুখে সানন্দে সোলজারদের কমান্ড করছে, আর সোলজাররাও
সানন্দে স্যারের কমান্ড ফলো করছে। এমনই সময় তো ছোট্ট একটা ভুল হলো স্যারের কথার তোপের মুখে পড়তে হতো, কিন্তু আজ হাজারটা ভুল করলেও সে হাসি মুখে বলছে সমস্যা নেই, করতে করতে অভ্যাস হয়ে যাবে। আপনি শুধু প্রতিবার নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। সে এক অতি সুন্দর আনন্দঘন দিনটি মুহূর্তে মিলান হয়ে আসলো। তখন তার অভিযানের জায়গাটিতে উপস্থিত হয়। দর্পণ স্তব্ধ হয়ে গেল ধ্বংস স্তূপের মাঝে লাশের মিছিল দেখে। লাশের মিছিল দেখতে দেখতে সে মোটো অনভ্যস্ত নয়, বরং এগুলো দেখেই সে অভ্যস্ত। কিন্তু কিন্তু ওই যে তার পায়ের ঠিক এক হাত দূরত্বে রক্তমাখা একটি ফুটফুটে ছোট্ট শিশুর মৃতদেহ দেখা যাচ্ছে, ওটা দেখে সে অভ্যস্ত নয়। তার স্তব্ধতার কারণ এটাই, সত্য অনুভব করা পিতৃত্ব ভেঙে চুরমার হয়ে আসলো। সে এক পা এগিয়ে হাঁটুগেড়ে বসে। ছোট্ট এই শিশুটির মুখ আগলে নিতেই রুক্ষ হাতটি রক্তাক্ত হয়ে গেল। দর্পণে দেহের রক্ত চলকে উঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। এতটুকু শিশুকে কেউ রক্তাক্ত করে মারতে পারে কিভাবে? ইদানিং যেন প্রত্যেকটি শিশুর মাঝেই নিজের সন্তানের অজানা রূপ খুঁজে বেড়ায়। দর্পণের জল শক্ত হয়ে আসে, চোখ দুটো টইটুম্বর। চারিদিকে চোখ বলে সে একটা শিশু নয়, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বাচ্চা, বৃদ্ধ, মহিলা, পুরুষের লাশ। নিথর শিশুটির মুখটি মাটিতে রেখে দেয় সে। তখনই কানে ভেসে আসে জান্তব দানবীয় বিকট আওয়াজ। তার কাটা পেঁচানো বিশাল আকৃতির এক লোহদণ্ড হাতে কেউ মৃত্যুর পয়গাম জারি করতে করতে হিংস্র আওয়াজ তুলে এগিয়ে আসছে তার দিকে। এতে বিন্দুমাত্র বিচলন দেখা গেল না দর্পণে। তবে বিচলন তখন দেখা গেল যখন লোকটি দর্পণের কাছে এগিয়ে আসার জন্য প্রতিমধ্যে বিঘ্ন ঘটা ছোট্ট একটি শিশুর মৃতদেহটিকে পায়ে পিষতে চলেছে। দর্পণে চোখ দুটোর টলমলে ভাব উবে যায়। সে ক্ষিপ্ত গতিতে দূরত্ব মেটায় আগন্তুক সংঘাত সৃষ্টিকারী লোকটির আত্মার মাঝে। লোকটির পা শিশুটির মরদেহের উপর পড়ার আগে দর্পণ ক্ষিপ্ত হাতে সেই পাটির গতিরোধ করে। লোকটিকে পাল্টা আঘাত করার কোনো প্রকার সুযোগ না দিয়ে সে এক মোচড়ে পাটাকে পাকিয়ে দিল। বিকট আর্তনাদ বেরিয়ে আসে লোকটির মুখ থেকে। মুখ থুবড়ে পড়ে মাটিতে। পুনরায় জাগ্রত হওয়ার শক্তি সামর্থ্য রইল না তার মাঝে। চারিদিকে হুঙ্কার, আর্তনাদ, ছোটাছুটি, ভাঙচুর, ধসের আওয়াজ। দর্পণ আঘাতপ্রাপ্ত লোকটির তার কাটা পেঁচানো লোহদণ্ডটি হাতে তুলে নেয়। সে এখানকার ক্যাম্পের নিরাপদ স্থানে অবস্থান করে কমান্ড করে শুধু। কিন্তু আজকের এমন বিপর্যস্ত অবস্থা দেখে সে ক্যাম্পে বসে থাকতে পারে না। আহাজারের শব্দে অস্থির হয়ে পড়ে বদন। একজন যোদ্ধা কখনোই আর্তনাদের শব্দ শুনতে পায় না, সেও পারেনি, তাই বেরিয়ে এসেছে নিরাপদ স্থান থেকে। নিরাপত্তা বাহিনীর আগমনে সংঘাতকারীরা ছুটছে দিক বিদিক, আবার সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। দর্পণ ধীরস্থির এগিয়ে চলে। প্রতিমধ্যেই একের পর এক দানবীয় সংঘাতকারী দেখা মেলে, যারা একে একে মূর্ছা যায় দর্পণের হাতে থাকা তার কাটার লোহদণ্ডের ক্ষিপ্ত আঘাতে। এগোতে এগোতে দর্পণ আরও একটা ধ্বংস স্তূপের কাছে গিয়ে পৌঁছায়। ধ্বংস স্তূপের আড়ালে বাচ্চার কান্নার আওয়াজে দর্পণ তড়িৎ গতিতে সেগুলো সরাতে লাগলো। 5 মিনিট যাবৎ ধ্বংসস্তূপ সরাতে সরাতেই ধুলো মাখা একটা ফুটফুটে মুখ ভেসে উঠল। অশ্রুসিক্ত নয়নে দর্পণের দিকে তাকিয়ে আছে সে। ছোট্ট মুখটিতে প্রত্যাশা, দর্পণ তাকে বাঁচিয়ে নেবে। দর্পণ ঠিক বুঝতে পারল চোখের ভাষা। সে মৃদু হেসে হাতের লোহ দণ্ডটি ফেলে দিল। হাত ছেড়ে 2 হাত বাড়িয়ে দেয় বাচ্চাটির দিকে। স্নেহের কণ্ঠে সেখানকার আঞ্চলিক ভাষায় বলল চলে আসতে। ছোট্ট বাচ্চাটির চোখ মুখ জুড়ে উজ্জ্বলতা ছেয়ে গেল। সে উত্তেজিত বদনে ঝাঁপিয়ে পড়ল দর্পণের কোলে। দর্পণের বক্ষ জুড়ে আন্দোলিত হয় বাচ্চাটি খুশি দেখে। প্রবল উদ্যমে আনন্দের সাথে সে বাচ্চাটিকে ধ্বংস স্তূপের মাঝ থেকে বের করে কোলে তুলে দাঁড়াতে বাচ্চাটি সরব চিৎকার করে দর্পণের গলা জড়িয়ে ধরল শক্ত করে। আচমকা বাচ্চাটি এমন ভয় পাওয়ার কারণ দর্পণ বুঝতে পারল না, আর না তাকে বোঝার সুযোগ দেওয়া হলো। তার আগে তার কাটা যুক্ত এক লহদণ্ডের শক্তিশালী আঘাতে দর্পণের বুক থেকে ছিটকে পড়ল বাচ্চাটি। নিজের অঙ্গচ্ছেদ হয়ে যাওয়ার মতো অসহনীয় ব্যথাও ফিকে হয়ে পড়ল দর্পণের জন্য বাচ্চাটিকে নিজের থেকে ছিটকে দূরে সরে যেতে দেখে। তবে ধূসর বর্ণ ধারণ করতে থাকা দৃষ্টিতে দর্পণ শুধু দেখে গেল সিমেন্টের ধ্বংসস্তূপের সাথে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে অবচেতন হয়ে যাওয়া বাচ্চাটিকে। কেননা মাথাসহ মুখের এক পাশ থেতলে মুহূর্তে দর্পণ মুখ থুবড়ে পড়ে গিয়েছে
ধ্বংসস্তূপের উপর। মস্তিষ্কে এক তীক্ষ্ণ ব্যথার উৎপন্ন হলো। মনে হলো যেন মাথার ভেতর এক একটা নরম টিস্যু সব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে যেতে লাগলো স্মৃতি স্পট, যেখানে পুরো মস্তিষ্ক জুড়ে তার পরিবারের পিছন। চেতনা হারানোর ঠিক পূর্ব মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল বাচ্চাটির ক্ষণকাল পূর্বের হাসি মুখটি, যেটা বেশিক্ষণ স্থায়ী আর হলো না। সে পারল না বাচ্চাটির হাসি মুখ রক্ষা করতে। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অজস্র যন্ত্রণার প্রতীক হিসাবে। শারীরিক যন্ত্রণার কাছে ঠিক এতটাই হার মানল যে অন্তরালে ডেকে উঠল। আর বুঝি দেখা হলো না নিজের সন্তানটিকে, তার কাঠবিড়ালিকে। ধূসর দৃষ্টিতেই অপমিডিয়মান প্রায় ছুটতে ছুটতে আসা সুবেদার সাহেবের মুখটি। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো শরীরের এক একটা স্নায়ু তাড়না। সুবেদার ক্ষিপ্ত গতিতে দর্পণের সামনে গতিরোধ করে। হাতে থাকা গানটির একটা বুলেট ততক্ষণে এপর ওপর করে গিয়েছে সংঘাতকারীর বুক। রুদ্ধশ্বাস আটকে সুবেদার দর্পণের গালে জোরে জোরে চাপড় মারতে লাগলো। স্যার, স্যার উঠুন, চোখ মেলে রাখুন স্যার, চোখ বন্ধ করবেন না। চেতনা হারানোর তীব্র প্রয়াসরত স্নায়ুগুলো, তাদের মাঝে আর শক্তি নেই। বরাবর মতো নিজের শরীর ওপর সহ্য ক্ষমতার অধিক চাপ প্রয়োগকারী লোকটি শক্তিহীন স্নায়ুগুলোর উপরেও জোরপূর্বক চাপ প্রয়োগ করতে লাগলো। নিপুণ দৃষ্টি তার সুবেদারের হাতের উপর নিজের হাতটি অতি কষ্টে রেখে ক্ষীণ কণ্ঠে বলল, সেই আশাকে কিছু জানাবেন না, ও অসুস্থ হয়ে পড়বে, বাবুর ক্ষতি হয়ে যাবে। সুবেদার সময় নষ্ট করে না। চারিদিকে নিরাপত্তা বাহিনীরা ঘিরে নেওয়ার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরোপুরি বিপদমুক্ত নয়। দুজন সৈন্য এবং সুবেদার মিলে দর্পণকে তৎক্ষণাৎ ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে পৌঁছাতেই একজন সৈন্য ছুটে এলো। আহত ব্যক্তিকে তা না দেখেই ব্যতিব্যস্ত কণ্ঠে আঞ্চলিক ভাষায় বলল, মেজো দর্পণের জন্য একটা বার্তা আছে। সে কন্যা সন্তানের বাবা হচ্ছে। সুবেদারের পা থেমে গেল। গায়ের ভর ছেড়ে অনাহুত অসহায় দৃষ্টিতে তাকালো রক্তের রঞ্জিত চেতনাহীন দর্পণের দিকে। আসার সময় তাকে কতবার যে বলেছে আজ তার সন্তানের জেন্ডার প্রকাশ করবে। স্যার খুব বেশি কথা বলে না প্রয়োজন ব্যতীত, কিন্তু আজ একা একাই কত কিছু বলছিল। তার সন্তান কত বড় হয়েছে তা স্পষ্ট দেখা যাবে সোনোগ্রাফি রিপোর্টে। সে দেখতে পাবে আজ তার সন্তানকে। সে খুবই আনন্দিত। লম্বা হৃদয় বিদারক ঘটনার বর্ণনা শেষ করে সুবেদার গভীর নিঃশ্বাস ফেল। দরজার মাঝ বরাবর থাকা কাছে দৃশ্যমান অংশ ভেদ করে সাদা বিছানায় শায়িত সুবিশাল দেহের পুরুষটির দিকে তাকিয়ে থাকা সাইফের ঘোর ভাঙল সুবেদারের থেমে যাওয়ায়। ঘন ঘন পলক ঝাপটে নিজেকে সামলে সে তাকায় সুবেদারের দিকে। সুবেদার হাতে থাকা ব্যাগটি থেকে একটা প্লাস্টিকের ছোট্ট ব্যাগ বের করে এগিয়ে দেয় সাইফের কাছে। লঘু স্বরে বলল, এগুলো স্যারের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের কাছে ছিল। সাইফ ব্যাগটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। ব্যাগটি খুলে দর্পণের ফোন, কার্ড, আইডি কার্ড আর মানিব্যাগ সবগুলো নিজের কোটের পকেটে ঢুকিয়ে রাখে। অতঃপর ব্যাগে থাকা সর্বশেষ জিনিসটি বের করে। ভেবেছিল রুমাল, তবে সেটি মেলে ধরতে সাইফের চোখ ছলছল হয়ে উঠল। নাকের পাটা ফুলে উঠছে বারংবার। ছোট্ট একটি বেবি রম্পার দেখে সে বুকে চেপে ধরল জামাটি। ছলছল নয়নে ফের তাকায় মুখের এক পাশ পুরো ব্যান্ডিজে আবৃত নিজের ছেলের দিকে। সুবেদার দর্পণের দিকে তাকিয়ে থেকে বলল, হাসপাতালে আনার পথে একবার জ্ঞান ফিরেছিল। ততক্ষণে রক্তক্ষরণে বেশি গিয়েছে অ্যাম্বুলেন্স। যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ বারবার শুধু এটাই বলেছিল তার পরিবারকে কোনোভাবেই না জানাতে। তার স্ত্রী গর্ভবতী, সে অসুস্থ হয়ে পড়বে। তবে লাগাতার খিঁচুনি ওঠায় শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। অক্সিজেন দিয়েও কোনোভাবে তাকে শান্ত রাখা যাচ্ছিল না। শরীরের এক একটা নার্ভ অস্বাভাবিক উত্তেজিতভাবে রেসপন্স করতে শুরু করে। ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করতে পারছিল না। ওয়াই বেশিক্ষণ রাখলে সে সাথে সাথে মারা যেত। তাই ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে কৃত্রিম কোমায় রাখে তাকে, এবং বিগত 1 মাস যাবৎ এভাবে কৃত্রিম কোমায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। মস্তিষ্কের টিস্যুর জায়গায়, বিশেষ করে বাঁ পাশে নরম পেশিগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। ডাক্তার বলছে হয়তোবা প্রাথমিক অবস্থায় স্মৃতিশক্তিতে একটু বিঘ্ন দেখা যাবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়, খুবই সাময়িক। এই 1 মাসে 3 বার কোমা থেকে বের করা হয়। ততবারই শরীরের সকল স্নায়ু অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে। হার্টবিট স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছিল ক্রমাগতই। তাই ডাক্তার পুনরায় কোমায় রাখে। বেশিক্ষণ কোমার বাইরে রাখলে বাঁচানো সম্ভব হতো না। যতদিন না শরীর স্থিতিশীল পর্যায়ে আসে ততদিন এভাবেই কোমায় রেখে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। মুখের বাঁ পাশের চেহারা বিকৃত হয়ে যায়, যে সেটা অস্ত্রোপচারের মাধ্যমে আগের দশায় ফিরিয়ে আনা হয়। আগামীকাল ব্যান্ডেজ খোলা হবে।
সাইফ থমথমে মুখে শুনে যায়, কিচ্ছুটি বলে না। একা একাই লড়ে গিয়েছে মৃত্যুর সাথে, পরিবারকে জানানোর প্রয়োজন বোধ করেনি। তন্মধ্যেই ডাক্তার আসে। সাইফ তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। সুবেদার নিজের ব্যান্ডেজ করা পাটা টেনে পাশে বেঞ্চিতে বসে পড়ল। গত সপ্তাহে আঘাত পেয়েছে সেও, পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার তৈরি হয়েছে। এর জন্যই সে কিছুদিন বিরতিতে আছে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করা হবে সে পুনরায় মিশনে যুক্ত হতে পারবে কিনা। শব্দ গড়িয়েছে, আজ ছিয়াশার সেলাই কাটা হয়েছে, তবুও তাকে ডিসচার্জ দেওয়া হয়নি, কারণ এই 7 দিনে তার শারীরিক প্রায়শই অবনতি হয়েছে। ডেলিভারির অসুস্থতার এই পুরো সময়টাতে সে ডাক্তার বিজয়ের তত্ত্বাবধানে ছিল। সে ছিয়াশার শারীরিক অবস্থার গতিবিধি সম্পর্কে পুরোপুরি সুনিশ্চিত হয়ে তাকে ডিসচার্জ দেবে না। নিজের রিপোর্ট দেখে ছিয়াশা তাকে বলেছে সে এখন ঠিক আছে, কিন্তু সে মানবে না, বরং শাসন করে কঠোর গলায় বলেছে, তুমি এখন আমার কলিগ নও, আমার রোগী, আর তুমি সর্বস্থায় বাধ্য আমার কথা মেনে চলতে। সিয়াশা পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো খুঁজে পায় না। সিয়াশার কেবিন জুড়ে মিনি পায়চারি করছে কোলে তার ছোট্ট মেয়েটি। সিয়াশা এখনও মেয়ের নাম রাখেনি। সকালে নাম রাখার কথা জিজ্ঞেস করলে সে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলেছে দর্পণে সে নাম রাখবে তার মেয়ের। গতকালই জয়নাব চাচি এসেছিল বাবুকে দেখতে। গর্ভ অবস্থায় সে বহুবার এসেছে, তার জন্য মজার মজার রান্না করে নিয়ে এসেছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সিয়ার মেয়েকে দেখতে। বিছানায় আদশা হয়ে বসে আছে সিয়াশা, আর তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা আশরাফ মনোযোগ সহকারে ভাগ্নির মাথায় তেল দিয়ে এখন বিননি করে দিচ্ছে। দুলা ভাইয়ের মতো সে এসব টুকিটাকি কাজ সেও পারে। আরবকে চেপে ধরে খাওয়াতে থাকা মিনময়ী মৃদু হাসল আশরাফের একাগ্রতা দেখে। ভাগ্নির কথা আসলেই এই খ্যাসরা বুড়লোককে আর চেনা যায় না। সে ভদ্রসভ্য বাচ্চাদের মতো আচরণ করে। ভাগ্নি হ্যাঁ বলে হ্যাঁ, না বলে না। উদাসীন মিলান দেহে বসে বসে সিয়াশা ফোনের গ্যালারি ঘেটে ঘেটে খুঁটে খুঁটে দেখছে শ্যামলাটে আটসাটে মুখটি। কর্ণকুড়ে তখনও তোলপাড় চালাচ্ছে সেই মহিলাটির কথা। যতই চেষ্টা করছে ভুলে থাকার, কিন্তু পারছে না। ছবি দেখতে দেখতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠল স্ক্রিন জুড়ে। সিয়াশা বেশ কিছুক্ষণ শক্ত হয়ে ছবিটি দেখল। বাবার ঘরের দেওয়ালে এই ছবিটি টাঙ্গানো। সে মোবাইলে ছবি তুলে রেখেছিল। তার চোখ মুখ জুড়ে অজানা উত্তেজনা বয় ছেয়ে গেল ছবিটি দেখতেই। মুহূর্তেই হাঁসফাঁস করে উঠল সে। সরব ফোনটি বন্ধ করে দিল সে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মামুকে বলল, মামু, এক গ্লাস পানি দাও না। চুল বাঁধতে নিমগ্ন আশরাফ তৈবার দৃষ্টি ফেল ভাগ্নির দিকে। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হলো? তুই এমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিস কেন? শ্বাসকষ্ট হচ্ছে? গ্যাস দেব? না না না, তুমি এক গ্লাস শুধু পানি দাও। গেমোটা গাল গলা মুছে বলল সিয়াশা। আশরাফ তাড়াহুড়ো করে পানি এগিয়ে দেয়। সিয়াশা পানি পান করে সাথে সাথে মাথা এলিয়ে দেয় বিছানায়। আশরাফ বুকে টেনে নেয় নেতিয়ে পড়া মেয়েটিকে। মাথা টিপে দিতে দিতে শুধায়, খারাপ লাগছে শিয়া? ডাক্তার ডাকবো? সিয়াশা নির্বাক মাথা নেড়ে বারণ করলো। 5 মিনিট যেতেই তার নিঃশ্বাস স্বাভাবিক হয়। সে পড়ে রইল মামুর বুকে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল মায়ের সেই প্রেগনেন্সির রিপোর্টটি। সত্য কোনোদিন লুকিয়ে রাখা যায় না, তেমনি একটা লুকায়িত সত্য হলো তার মায়ের মৃত্যু, যেটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং এতটাই অস্বাভাবিক ছিল যে বছরের পর বছর কেটে গেলেও তার চর্চা থামে না। কত কানাঘুষাই তো সে শুনল, কিন্তু কখনো বিশ্বাস করেনি। কিভাবে করবে? সে তো কখনো ভাবনাতেই আনতে পারে না ওই জঘন্য মৃত্যুর কথা। যমজ সন্তানের সাথে গর্ভবতী তার মাকে গণ না আর ভাবতে পারে না সিয়াশা। সে এমন অনেক কথা শুনেছে ওরও ভাষা, কিন্তু কখনো কানে নেয়নি। ভেবেছে মানুষ তিল থেকে তাল বানাচ্ছে, কিন্তু ওই দিন বাবার কাবার্ড গোছাতে গিয়ে মায়ের ওই প্রেগনেন্সি রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা 2 ফিটাস, সেটি তাকে বিশ্বাস করতে বাধ্য করে। কেননা সবাই তার কাছে এড়িয়ে যায় মায়ের মৃত্যুর বর্ণনা। বাবা কিংবা কেউ তো তাকে কখনোই বলেনি তার মা মৃত্যুর কালে গর্ভবতী ছিল, এমনকি যমজ সন্তানের গর্ভবতী ছিল। সেদিন থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে জঘন্য ওই উড়ো ভাষা কথাগুলো। সে জানতো তার জীবনটা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক, কিন্তু তার জীবন তো আপদমস্তক অস্বাভাবিকতায় মোড়া।
তবে এর জন্য কাউকে কখনো প্রশ্নবিদ্ধ করেনি, না বাবাকে, না দর্পণকে, আর না নানু ভাই মামুকে। এই বাবা নামক মানুষটিকে নিয়ে তার মনে কখনো কোনো সন্ধিহান ছিল না, আর না আছে, আর না তৈরি হতে দেবে। সে জানে তার বাবা সুপারম্যান। বাবা বলতে চায় না, সে শুনতে চায় না ওই জঘন্য বিবরণ। কিছু সত্য না জানাই মঙ্গল। চোখ বুজে শুয়ে থেকে এগুলো ভাবতে ভাবতেই কেবিনের দরজা খুলে নমিতা ঢুকলো। সিয়াসা চোখ মেলে তাকায় নমিতার দিকে। তার মুখে হাসি ফুটে উঠল নমিতাকে দেখতেই। নমিতাই সেই ছোট্ট মেয়েকে কোলে তুলে নিয়ে সিয়াসার কাছে এসে দাঁড়ায়, নম্র কণ্ঠে শুধায়, এখন শরীর ঠিক আছে? আশাব সিয়াসাকে বেডে শুয়ে দিয়ে সরে যায়। সিয়াসা মাথা নাড়ল, চঞ্চল উৎকণ্ঠিত কণ্ঠে বলল, সুবেদার সাহেব কি ফোন দিয়েছিল তোকে? দর্পণের কোনো কথা বলেছে? বিগত 1 মাসে সুবেদারের সাথে অজস্রবার কথা হলো। বরাবরের মিথ্যা কথাই বলতো নমিতা। জানতো কথা হয়নি, কিন্তু আজ আর মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ল না। সে মুখ ছোট করে বলল, আমার কোনো কথা হয়নি তার সাথে সিয়া, আর না মেজরের ব্যাপারে। নিরাশা হতে হতে মেয়েটি নিঃস্ব প্রায়। তাই আজ আর নিরাশা গ্রাস করতে পারল না তাকে, বরং সাহস ধরে রেখেই বলল, এখন একটা কল দে না। নমিতা ফোন বের করে তার সামনে বসেই কল দেয়, কিন্তু ঢুকলই না কল। আবারও সে নিরাশা। সিয়াসার চঞ্চল দেহ মিলান হয়ে আসলো। সে কৃত্রিম হেসে বিছানায় গা এলিয়ে দেয়। মেয়ের ঘুমন্ত মুখটির দিকে একবার তাকিয়ে বলল, বস, দাঁড়িয়ে আছিস কেন? বলে সে পাশের ট্রে থেকে কয়েকটা বেরি তুলে নেয় আর বাটিটা নমিতার দিকে এগিয়ে দেয়। মিলান কণ্ঠে বলল, নে খা, খুব মিষ্টি। নমিতা দীর্ঘশ্বাস ফেল সিয়াসার অস্বাভাবিক রকমের স্বাভাবিক আচরণ দেখে। মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার কাছে নেই, তাই দিল না। পৃথিবীতে এই একটা জিনিস বড্ড বিরক্তিকর, সেটা হলো সান্ত্বনা দেওয়া। মনে হয় যেন কেউ কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছে। এর থেকে কিছুক্ষণ কান্না করা আরও ফলপ্রসূ। মনটা হালকা হয়ে যায়। আশরাফ গিয়ে সোফায় বসে মিনময়ীর কোল থেকে আরাবকে নিয়ে নিল। মিনময়ীর দিকে তেসরা দৃষ্টি ফেলে বলল, হাঁটু সমান বুদ্ধি নিয়ে বিয়ে করেছে, তারপর সেই হাঁটু সমান বুদ্ধির জোরে মাও হয়ে গিয়েছে। এখন আবার হাঁটু সমান বুদ্ধি নিয়ে হুলু বিড়ালের ছানাকে লালন পালন করতে এসেছ। ও কি এখনো ছোট আছে যে শুয়ে শুয়ে খাওয়াচ্ছ? যে পরিমাণে নড়াচড়া করে তাতে নাকে মুখে খাবার ঢুকে যাবে। শেষের কথাটা ধমকে উঠে বলল আশরাফ। মিনময়ী ঠোঁটে ঠোঁট চাপল, রাগান্বিত গলায় বলল, আমার হাঁটু সমান বুদ্ধি? আমার বুদ্ধির জোরে আমি মা হয়ে গেছি, আর আপনি বসে বসে ঘাস কাটছিলেন? না, ঘাস কাটবো কেন? আমি তো হাল চাষ করছিলাম, আর তার ফসলেই আটটা গোটা বিড়াল ছানা। তোমার হাঁটু সমান বুদ্ধির জোরেই তো ওষুধটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাই না? এখন সব দোষ আমার। নেংটি ইঁদুর ছানা, তোমাকে তো হাতের কাছে পাচ্ছি না, নয়তো বুঝিয়ে দিতাম এই হুলো বিড়ালের উপর দোষ চাপানো কাকে বলে। আশরাফ চিপিয়ে চিপিয়ে বলল। আরাব পিট পিট করে বাবা মাকে দেখছে। দুজনে নিজেদের মতো কথা বলছে, তাকে তো পাত্তাই দিচ্ছে না। তাই সে অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের অস্পষ্ট স্বরের ব্যবহার শুরু করে দিল। বাবার নাক মুখ কামড়ে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আব্বা। ছেলের ডাকে আশরাফ ফিসলে হেসে উঠল। পুনরায় মিনময়ীকে খোঁচা দিয়ে বলল, দেখলে দেখলে, ক্ষেতের কীটনাশকবিহীন সারবিহীন দেশি ফসল, একদম কোনো ভেজাল নেই। এসব ইংরেজ ছানাপোনাদের মতো পাপা টাপা বলে না, সোজা আব্বা বলে ডাকে। আপনি কেমন, হ্যাঁ? নিজের ছেলেকে এইসব কীটনাশকবিহীন ফসল বলেন? বাহ, আমি এখন কেমন হয়ে গেছি তাই না? বুড়ো হয়ে গেছি, দাঁত সব পড়ে গিয়েছে, পিঠে কুচ বেরিয়ে এসেছে। আশরাফ চিরবিরে উঠে বলল। মিনময়ী হতাশার নিঃশ্বাস ফেলে চুপ করে বসে, আর কথা পায় না। এ লোকের সাথে কথা বলা মানে তার সমাপ্তি হলো তুমুল ঝগড়া। আশরাফ ফোঁস করতে করতে আরাবকে খাওয়াতে লাগলো। এই 9 মাস ছেলেকে বেশিরভাগ সময় আশরাফ আর সিয়াসা খাওয়াতো। তার হাতে খুব কম খেতে চায়। সে তো এক হাতে পুরো সংসারটা সামলায়। পরের দিন ঠিক সকাল 10টা সিয়াসা নিজের চেম্বারে গিয়েছিল। একটা রোগীর জরুরি কিছু রিপোর্ট দেখে আবার নিজের কেবিনে ফিরে আসে। সে ধীর পায়ে হেঁটে হেঁটে 7 তলায় নিজের কেবিনে যাচ্ছে। তার পাশে নূপুর হাঁটছে তার গতি অনুসরণ করে। সিয়াসা হেঁটে যাচ্ছে, কেননা
তার এ সময় হাঁটা প্রয়োজন। হাসপাতালে পঞ্চম তলায় আসতে নার্স ওয়ার্ড বয়দের হুলুস বাঁধিয়ে ছোটাছুটি করা তার চোখে বাঁধল। সকলে ব্যস্ত গতিতে স্ট্রেচার নিয়ে যাচ্ছে। করিডোর থেকে স্পষ্ট দেখা গেল সত্যই ছাদের থাকা হেলিপ্যাডে চপার ল্যান্ড করেছে। সে কৌতূহল কণ্ঠে নূপুরকে জিজ্ঞাসা করলো, এয়ার অ্যাম্বুলেন্সে কে এসেছে? আমি ঠিক জানি না ম্যাম, তবে আজ সকালে যখন এসেছিলাম তখনই শুনেছিলাম কারোর জন্য ইমার্জেন্সি আইসিইউর ব্যবস্থা করে রাখতে বলেছে নিউরোসার্জন ডক্টর অজিত কুমার। ও সিয়াসা হাঁটতে হাঁটতে বলল। প্রতিমধ্যে আরও একজন ছুটতে থাকা নার্সকে দেখে সিয়াসা থামাই তাকে। নিজের অযাচাচিত কৌতূহল না মিটিয়ে থাকা তার পক্ষে অসম্ভব। সে তাকে জিজ্ঞেস করলো, এয়ার অ্যাম্বুলেন্সে কে এসেছে? নার্সটিও মৃদু অবজ্ঞতার সাথে বলল, নাম তো জানি না ম্যাম, কিন্তু কোনো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এটাই শুনেছি। সেনাবাহিনী শুনতেই সিয়াসার বক্ষস্থ ছটফট করে উঠল। সে আরও আগ্রহী কণ্ঠে শুধায়, কি হয়েছে তার? কোথা থেকে আনা হয়েছে তাকে? ম্যাম বাহিরে মিশনে ছিল, সেখানে আঘাতপ্রাপ্ত হয়, সেখান থেকে চিকিৎসারত অবস্থায় তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। সিয়াসার মনে আগ্রহ কৌতূহল দৃঢ় থেকে দৃঢ়তর হতে লাগলো। সে নিজেকে আটকাতে পারল না, আর না আটকালো। চরম উত্তেজনায় তার হাত পা মৃদুমন্দ কাঁপতে শুরু করলো। সে দেরি না করে পথ ঘুরে দ্রুত পায়ে লিফটের কাছে এগিয়ে যায়। উদ্দেশ্য নিউরো বিভাগ। নূপুর আর্তনাদ করে উঠল, ম্যাম ধীরে হাঁটুন, কোথায় যাচ্ছেন এখন? অনেকক্ষণ হেঁটেছেন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। সিয়াসা কথা শোনে না। সে লিফটের নির্দিষ্ট বাটন প্রেস করে। নূপুরও দ্রুত পায়ে তার পিছু পিছু ঢুকে পড়ে। ক্ষীণ সময়ে লিফটও আজ সিয়াসের কাছে দীর্ঘ এক সময় সাপেক্ষ বহন মনে হলো। উত্তেজনা, ভয়, আতঙ্ক, অন্তরালের উদ্বেগ সামলাতে না পেরে মেয়েটি খামচে ধরল পরনের ম্যাটার্নিটি পোশাকটি। লিফট নির্দিষ্ট ফ্লোরে আসতেই সিয়াসা ছুটে বেরিয়ে যায়। সাথে সাথে সেলাইয়ে টান পড়ে। ব্যথায় চকমক কুচকে আর্তনাদ করে উঠল মেয়েটি। তবুও থেমে নেই। যতক্ষণ না নিজের ভাবনাকে ভুল প্রমাণিত করতে পারবে ততক্ষণে এই উত্তেজনা কমবে না। সে রিসিপশনে গিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে শুধায়, মাত্র যে রোগীটা আসলো এয়ার অ্যাম্বুলেন্সে, তাকে কত নাম্বার রুমে রাখা হয়েছে? ম্যাম, রুম নাম্বার 30। রোগীর নাম? সিয়াসা হড়বড়িয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম নাম এখনো রেজিস্ট্রি করা হয় নাই, মাত্রই আসলো তো। রিসেপশনিস্ট বিনম্র কণ্ঠে বলল। ওকে বলে সিয়াসা দ্রুত পা চালিয়ে এগিয়ে চলে। তবে যত এগিয়ে যায় তত যেন তার দেহ ভারশূন্য হয়ে আসে। ঘেমে গেল মেয়েটি। পরনের স্কার্ফে গালগলা মুছতে মুছতে সিয়াসা কাঙ্ক্ষিত কামরার সামনে আসে। তার দৃষ্টি থমকায়। কামরার ভেতর থেকে বাবাকে বের হতে দেখে, নিজের সন্দেহকে সত্য প্রমাণিত হতে দেখে মেয়েটির দেহ জমে আসলো অজানা ভয়ে। সাইব বের হতেই ডাক্তারও বের হয়ে আসলো তার পিছু পিছু। সাইব হাঁটতে হাঁটতেই চোখ তুলে সামনে তাকায়। মেয়েকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। তস্ত্র পায়ে এগিয়ে আসে, সামলে নেয় মেয়েকে। উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, সিয়া বাচ্চা, তুমি এখানে কি করছো? তোমার শরীর ঠিক নেই, তুমি এভাবে হাঁটাহাঁটি কেন করছো? সিয়াসা কনক উড়ে তোলে না বাবার কথা। সে এক দৃষ্টিতে তাকিয়ে বদ্ধ দরজার দিকে। বাবার থেকে নিজেকে সারিয়ে নেয় জোরপূর্বক। ধীর পায়ে এগিয়ে যায় দরজার কাছে। ছোট্ট কিউবিক কাচের অংশে চোখ রাখতে তার চোখ দুটো থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ওই তো দর্পণ, তার দর্পণ শুয়ে আছে। ঠিক আছে, কে বলেছে তার দর্পণে কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সে দরজা খুলে ধীর পায়ে ভেতরে ঢুকে। পেছন থেকে ডক্টর অজিত বলে উঠল, নট মোর দেন 5 মিনিট সিয়া। সিয়াসা চকিতে তাকায় ডক্টর অজিতের দিকে। 5 মিনিট। সে তার দর্পণের সাথে 5 মিনিটের জন্য দেখা করতে পারবে। সময় ফুরিয়ে যাচ্ছে। সে এগিয়ে যায় বেডের কাছে। ঠিক দর্পণের পাশে হাতে ক্যানোলা, মুখচ্ছিরিতে নির্জীবতা, অক্সিজেন মাস্ক, পুরো মাথা জুড়ে ব্যান্ডেজ। শ্যামলাটে মুখটি কেমন ফ্যাকাশে ফর্সা দেখতে লাগছে। শরীরে রক্তের ঘাটতি পড়েছে কি? দর্পণকে এমন প্রাণহীন মানুষের মতো দেখতে লাগছে কেন? সে অস্থির পানে তাকায় সাদা কাপড়ে আবৃত দর্পণের পুরো শরীরের দিকে। অস্থিরভাবে ছুঁয়ে দিতে লাগলো দর্পণে গাল, গলা, ব্যান্ডেজরত মাথা। ছুঁয়ে দেখতে দেখতে সে ফুপিয়ে কেঁদে উঠল। দর্পণ, এই যে শুনছেন না, আপনি এভাবে ঘুমিয়ে আছেন কেন? উঠুন, এই যে আমি আপনার সিয়া, দেখুন, উঠুন উঠুন, দেখুন আপনার জন্য কে অপেক্ষা করছে। আপনার মা, ছোট্ট মা। আপনি কি জানেন
সে দেখতে একদম আপনার মতো হয়েছে। তার বাবার জন্য অপেক্ষা করছে সে। উঠুন দর্পণ, উঠুন। মারাত্মক দুর্ঘটনা বা কঠিন কোনো অপারেশনের পর ডাক্তাররা নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রোগীকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখে। দর্পণকেও ঠিক একইভাবে অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং এটাকে কৃত্রিম কোমা বলে অবহিত করা হয়। সর্বদা শক্ত ঢাল হিসেবে নিজের পাশে পাওয়া ব্যক্তিটিকে এভাবে প্রাণহীন নিশার বিছানায় শুয়ে থাকতে দেখতে পারল না সিয়াসা। ডাক্তারের কাছে অনুরোধ করে জোরপূর্বক দর্পণকে কোমা থেকে বের করায়। লিবিয়া থেকে আনার আগেও লাস্টবার দর্পণের শারীরিক কন্ডিশন চেক করতে তাকে সেখানে বসে কোমা থেকে বের করা হয়েছিল, কিন্তু কোনো উন্নতি দেখা যায়নি। অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে তার শরীর, প্রতিটি স্নায়ু, মস্তিষ্কে নিউরনসহ হার্টবিট। তাই ডাক্তার অজিত বারবার সিয়াসাকে সাবধান করে বলছে, দর্পণের শরীরের উত্তেজনা যদি একবার অস্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে যায় তবে বিপদ হয়ে যাবে। কিন্তু সিয়াসা সেটা মানতে নারাজ। সে দৃঢ় গলায় বলেছে, দর্পণ তার সিয়া তার ছোট্ট মাকে দেখলে একদম শান্ত হয়ে যাবে, সে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডাক্তার সহ সাইফ হারমানে সিয়ার জেদের কাছে। তারা অ্যানেস্থেসিয়ার প্রভাব কমিয়ে আনে, ধীরে ধীরে দর্পণকে কোমা থেকে বের করে। সময় সাপেক্ষ ধীরগতির এক প্রক্রিয়া। দর্পণের চেতনা ফিরতে সময় নিচ্ছে। ছোট্ট বাচ্চাটিকে বাবার পাশে শুইয়ে দিয়ে ডাক্তার সহ সাইফ আশফাক আহমেদ আশরাফ কক্ষ থেকে বেরিয়ে যায়। বেডের পাশে দাঁড়িয়ে থাকা সিয়াসা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, মৃদু রেসপন্স করতে শুরু করা দেহটির দিকে। সে দর্পণের মুখে অক্সিজেন মাস্কটি খুলে নেয়, দৃঢ় স্থির ছুঁয়ে ছুঁয়ে দেখে পুরো মুখটি। কপালে সেই আঘাতের চিহ্নটি নেই। শুনেছে চেহারায় অস্ত্রোপচার করা হয়েছে বিকৃত মুখটি আগের দশায় ফিরিয়ে আনতে। অস্ত্রোপচারের দ্বারা নতুন নিখুঁত একটি চেহারায় পরিণত হয়েছে। কোথাও কোনো দাগ ক্ষতর চিহ্ন নেই। দুহাতের আজলাই নতুন ফ্যাকাশে বর্ণের মুখটি আগলে নাই সিয়াসা। ললাটে ললাট ঠেকতেই চোখে ভিড় জমে থাকা অশ্রুগুলো টুপটাপ ঝরে পড়ল নির্জীব মুখশ্রীতে। সিয়াসা নাক টেনে ঠোঁট ছুঁয়ে দেয় পুরো মুখটি জুড়ে। ললাটে দীর্ঘস্থায়ী হয় সেই ঠোঁটের স্পর্শ। ফিসফিসে ডেকে ওঠে সে, দর্পণ কত শুকিয়ে গিয়েছেন, চোয়াল ভেঙে গিয়েছে। রুক্ষ দাড়িযুক্ত চোয়ালে ঠোঁট ছুঁয়ে বলে সিয়াসা। দাড়িগুলোতে অনবরত হাত বুলায় সে। অনেক বড় হয়ে গিয়েছে দাড়িগুলো। এই পেশায় সর্বদা একটা নিয়ম অনুযায়ী বাক্য গেট আপ মেনটেন করতে হয়। দর্পণ কখনো ক্লিন শেপ না করলেও দাড়িগুলো এমনভাবে কাটসাট করতো যেন সিনিয়রদের কঠোরতার শিকার না হতে হয়। বিয়ের পর সেই একবার ক্লিন শেপ করেছিল, তারপর আর সে করতে দেয়নি। তাই দর্পণ তুলনামূলক দাড়িগুলো একটু বড় রাখতো যেন দাড়ির সুচালো ধারালো ভাবটা না থাকে। মিলান হেসে ওঠে সিয়াসা। লোকটা তার ক্ষুদ্র ক্ষুদ্র সব দিকে খেয়াল রাখে, অথচ তার সবচেয়ে বড় অসুবিধার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখে না। গোটা গোটা এই চাকরিটাই তার একটা অসুবিধা। হ্যাঁ, দর্পণকে যখন সম্মাননা দিয়ে তার ইউনিফর্মে যে ব্যাজ লাগায় তখন গর্বে তার মাথা উঁচু হয়ে যায়। নিজেকে সবার থেকে অনন্য মনে হয়। সে মেজর দর্পণ এহসানের স্ত্রী। এক সম্মানীয় পরিচয় আছে তার, কিন্তু এই সম্মানীয় পরিচয়, এই গর্বের থেকে তার কাছে এই মানুষটার জীবন, এই মানুষটার সশরীরের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। সে তো কিচ্ছু চায় না এই মানুষটাকে ছাড়া। হারাতে হারাতেও আজ আবারও ফিরে পেল সে মানুষটাকে। ভাবতেই পুনরায় আদরে আদরে ভরিয়ে তুলো ফ্যাকাশে মুখটি। কন্দনরত ফ্যাসফ্যাসে স্বরে বলে ওঠে, দর্পণ প্লিজ ওয়েক আপ। আমি আর পারছি না এগুলো নিতে। কত রাত ঘুমাইনি আরাম করে, আর পারছি না আমি এত ভয় আতঙ্ক শঙ্কা নিয়ে বাঁচতে। রাতে একটুখানি চোখ বুঝে নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারতাম না। এই বুঝি কোনো দুঃসংবাদ আসলো আর আমার দুনিয়াটাকে অন্ধকার করে দিয়ে গেল। এখন একটু বিশ্রাম চাই। আপনাকে আমার খুব প্রয়োজন দর্পণ, আপনার বুকে ওম প্রয়োজন। খুব ইচ্ছা করে একটু নিশ্চিন্তে নির্ভয়ে আরামে ঘুম প্রয়োজন, যেটা আপনি ব্যতীত সম্ভব নয়। আপনি ব্যতীত এই 9টা মাস আমার এক একটা নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। আর কত আমি ক্লান্ত দর্পণ। দেশের জন্য, দায়িত্বের জন্য এত লড়তে পেরেছেন, তবে আজ পরিবারের জন্য একটু লড়ুন না। আর একটু প্লিজ উঠুন।
অজস্র অনুনয়ের অশ্রু দর্পণে মুখ সিক্ত, তবুও খুব বেশি বিচলন দেখা গেল না তার মাঝে। পুনরায় সিয়াশাকে অপেক্ষা নামক যন্ত্রণাময় একটি শব্দ এবং তার গভীরতা আঁকড়ে বসে থাকতে হয়। দৃষ্টি জুড়ে আকাঙ্ক্ষারা ছোটাছুটি করছে। ধীরে ধীরে দর্পণের দেহের স্নায়ুগুলো রেসপন্স করতে শুরু করে। বাহাতের আঙ্গুলগুলো নড়ছে। যেটি আপাতত দৃষ্টিতে নড়ছে মনে হলো, আদৌ সেটি ছিল অসহ্য যন্ত্রণার কারণে উৎপন্ন কম্পন। তবে স্বামী জেগে ওঠার কামনায় নিমগ্ন মেয়েটি এটা বুঝতে পারল না। সে তো এটাকে দর্পণের পজিটিভ রেসপন্স হিসেবে ধরে নিয়েছে। সিয়াশার দেহ জুড়ে আনন্দ, উৎসাহ, উত্তেজনার আনাগোনা। দর্পণ চোখ খুলে তাকে আর তার ছোট্ট মাকে দেখলে কেমন প্রতিক্রিয়া দেখাবে। খুব খুশি হবে নিশ্চয়ই। সে হাসি মুখে এক হাতে দর্পণের হাত আঁকড়ে ধরে আরেক হাতে মাথায় অনবরত হাত বুলিয়ে দিতে দিতে মিহিস্বরে ডেকে উঠল, দর্পণ, আমার কথা শুনতে পারছেন? চোখ খুলুন। এমনই মিহিস্বরে সিয়াশা বার কয়েক ডাকতে লাগলো। প্রথম দুবার ডাকে বদ্ধ নেত্রে অবচেতনের মতো লোকটি উহু করে শব্দ করে উঠল। সিয়াশা ভেবেছে দর্পণ তার ডাকে সাড়া দিয়েছে। সে আনন্দিত হয়ে যায়। আনন্দিত কণ্ঠে বলল, দর্পণ চোখ খুলুন, দেখুন কে শুয়ে আছে আপনার পাশে। তবে সময় গড়ালেও দর্পণের আর কোনো সারশব্দ পাওয়া গেল না। বরং পাশে থাকা মাল্টি প্যারামিটার মনিটরে হৃদস্পন্দনের অস্বাভাবিক স্পন্দন দৃশ্যমান হয়। সহসা সিয়াশার চোখে মুখে অন্ধকার ছেয়ে গেল। সে চকিতে দর্পণের দিকে তাকায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে দর্পণ। বদ্ধ নেত্রে কেমন অদ্ভুতভাবে কাতরাচ্ছে। বক্ষস্থলের সম্ভাষণ প্রসারণ উত্তেজিত হয়ে উঠছে। হাতের আঙ্গুলগুলো কাঁপছে অস্বাভাবিকভাবে। সিয়াশা তড়িৎ গতিতে শক্ত করে আঁকড়ে ধরে দর্পণের হাতটি। চোখ বেয়ে আতঙ্করা জর্জরিয়ে পড়তে লাগলো। সে তাড়াহুড়ো করে দর্পণের মুখে অক্সিজেন মাস্কটি পরিয়ে দিল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, হেই দর্পণ, শান্ত হন, উত্তেজিত হবেন না, শরীরকে স্বাভাবিক হওয়া একটু সময় দিন। দর্পণ প্লিজ ডোন্ট প্যানিক, স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। কোনো ফলাফল মিলল না। দর্পণের দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ অদ্ভুতভাবে কাঁপছে। শরীর অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে। বাবার পাশে শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটিও ততক্ষণে সশব্দে কেঁদে উঠল। সিয়াশা কান্নারত অস্থির পানে একবার মনিটরের দিকে, আরেকবার দর্পণ তো আরেকবার কান্নারত মেয়ের দিকে তাকায়। চরম বিদঘুটে এক পরিস্থিতি। কেন আমরা যা চাই সবসময় তার বিপরীত হয়ে ফুপিয়ে ওঠে সে। দুহাতে দর্পণের মুখটি আগলে নিয়ে হড়বড়িয়ে বলতে শুরু করলো, দর্পণ এভাবে হার মেনে নেবেন না। ইউ আর স্ট্রং এনাফ টু রিকভার দিস সিচুয়েশন। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন, শান্ত হন। দেখুন না আপনার মেয়ে কাছে, তার বাবা তাকে দেখছে না, কোলে নিচ্ছে না, তাই কাছে। উঠুন দর্পণ, প্লিজ উঠুন। মেয়েটি অনবরত ডাকতে ডাকতে ক্রমেই দৈহিক যন্ত্রণার কাছে হার মানা স্বামীকে ডাকতে ডাকতে একটা সময় সেগুলো আহাজারিতে পরিণত হলো। যেন তার দর্পণ একটু জেগে ওঠে। দরজার বাইরে সাইব টলমলো চোখে দেখে যায় মামির কান্না। দর্পণ উঠল না, এমনকি চোখটাও মেলে তাকায় না। তার শরীরে এক একটা স্নায়ু ক্ষিপ্ত আচরণে নিমগ্ন। এতটাই ক্ষিপ্ত আচরণ করছে যে আর 1 মিনিট এভাবে রাখলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে। ওষ্ঠদ্বয় তিত্তির করে কাঁপছে সিয়াশার। ঠোঁট কামড়ে কান্না আটকায় সে। নিরুপায় কম্পিত হাতে তাড়াতাড়ি করে পাশে রাখা নির্দিষ্ট ইঞ্জেকশনটা হাতে তুলে নেয়। আরেকবার কাতরেতে থাকা মুখটির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিলম্বহীন সে ইঞ্জেকশনটি পুশ করে দেয়। ইঞ্জেকশনটি পুশ করে সে কান্নারত মেয়েকে কোলে তুলে নিয়ে পাশের টুলটিতে ধপ করে বসে পড়ে। তাকায় মেয়ের কান্নারত মুখটির দিকে। অনুভূতিহীন তার দৃষ্টি। শরীরে বিন্দুমাত্র শক্তি পেল না সে। অন্তরালে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সে আর নিতে পারছে না। মামের এখন প্রচুর প্রয়োজন এই লোকটির। কিন্তু দেখো, লোকটির স্বার্থপরের মতো শুয়ে আছে। সে কি জানে না তারা মামি বিগত 9 মাস যাবৎ বাবার জন্য অপেক্ষারত, বাবার আদর পাওয়ার জন্য তৃষ্ণার্ত। মেয়েকে বুকে চেপে সিয়াশা চুপটি করে বসে আছে। বেডে শুয়ে থাকা লোকটি কাতরাতে কাতরাতে একটা সময় থেমে গিয়েছে। আগের মতো প্রাণহীন নিশার নিশ্চল ঘুমিয়ে পড়েছে। দৃষ্টি তার সেদিকে। মেয়ের গলা ফাটানো চিৎকার তার কানে যাচ্ছে না। সাইব এগিয়ে এসে মেয়ের কাছে ক্লান্ত অবসাদগ্রস্ত দেহটিকে দুহাতে জড়িয়ে নেয় নিজের সাথে। বাবার উদর মাথা এলিয়ে দেয় সিয়াশা। মিলান কণ্ঠে বলল, দেখো পাপা, লোকটা তার মেয়েকে দেখলই না,
স্বার্থপর একটা, সব সময় নিজের কাজকে গুরুত্ব দেয়। আমাদের কোনো মূল্য নেই তার কাছে। কতবার বলেছি চাকরিটা ছেড়ে দিতে, সবসময় হেসে উড়িয়ে দেয়, কানেই তোলে না। সে তো আরামে শুয়ে আছে, অথচ আমরা মা আমি কত রাত ঘুমোতে পারি না। তার কোনো চিন্তাই নেই লোকটির, একটুও দয়া হয় না আমার ওপর। দর্পণ সুস্থ হয়ে যাবে বাচ্চা, তাকে একটু সময় দাও। নানুমণি কাঁদছে, বাচ্চা ওর খিদে পেয়েছে। তুমি এখন তোমার কেবিনে যাও, ওকে খাওয়াও। না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। সিয়াসা তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল। সাইফ গম্ভীর হয়, খানিক কঠোর গলায় বলল, ডাক্তার এখানে বেশিক্ষণ কাউকে অ্যালাউ করবে না শিয়া। তুমি কি ডাক্তারের চিকিৎসা ব্যাঘাত ঘটাতে চাইছো? দর্পণকে তাড়াতাড়ি সুস্থ হতে হলে তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন, যেখানে তুমি হস্তক্ষেপ করছো। যদি চাও দর্পণ তাড়াতাড়ি সুস্থ হোক, তবে ডাক্তারকে তার চিকিৎসা করতে দাও এবং নিজেও সুস্থ হয়ে ওঠো। ওর পাশে তোমাকে প্রয়োজন। তুমি নিজেই যদি সুস্থ না থাকো, তবে ওকে কে দেখবে? না না না, আমি ডক্টরের কাজে কোনো বিঘ্ন ঘটাবো না। তারা নিজেদের কাজ করুক আর ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। আমি ঠিক আছি। সে উঠলেই তার পাশে সব সময় থাকবো, তার যত্ন নেব। সে একদম আগের মতো হয়ে যাবে। তাহলে নিজের কেবিনে যাও। সাইফ গম্ভীর গলায় বলল। সিয়াসা দর্পণকে একবার দেখে নীরবে পুতুলের মতো সেখান থেকে চলে যায়। সাইফ তপ্ত শ্বাস ফেলে নিজেও বেরিয়ে যায় কামরা থেকে। দুপুর 1টা। নমিতা চেম্বার শেষ করে দ্রুত গতিতে কেবিন থেকে বের হয়। মেজরকে দেখতে যাবে। এসেছে শুনেছে, কিন্তু এখনো দেখতে যেতে পারেনি, এমার্জেন্সি রোগীর কারণে। শেষের রোগীটি বের হতে তার পেছন পেছন নমিতাও চেম্বার থেকে বের হয়ে আসে। দ্রুত পা চালিয়ে হাঁটতে হাঁটতে সামনে রোগীদের বসার আসনের দিকে সে এক পলক উদাসীন দৃষ্টি ফেলে পুনরায় সামনে তাকায়। তবে তৎক্ষণাৎ তার পা থেমে যায় রোগীদের মাঝে বড্ড কামনীয় একটি মুখের প্রতিচ্ছবি দেখতে পেয়ে। প্রতিচ্ছবি নাকি স্বয়ং মানুষটাই এখানে। এটা হয়তো তার মনের ভুল, তবুও নমিতা মনের ভুলটিকেও অবহেলা করতে পারল না। সে পেছন ফিরে তাকায় রোগীদের বসার সিটের দিকে। তার দৃষ্টি থমকায় অনেক রোগীদের মাঝে ক্রেস হাতে সুবেদারকে বসে থাকতে দেখে। তার দিকেই তাকিয়ে আছে নমিতা। কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সেথায়। চোখের ভুল কিনা যাচাই করতে সে দুহাতে চোখ টলতে লাগলো। না, ওই তো এখনো আছে। এটা তার মনের ভুল কি করে হবে? সুবেদারের পায়ের ফ্র্যাকচারটি উপেক্ষা করার মতো ছিল না, তাই সে পুনরায় মিশনে যোগদান করার পারমিশন পায়নি। দেখা যাবে ফ্র্যাকচার নিয়ে মিশনে নামলে পাটায় ভেঙে ঘরে উঠতে হতো, তাকে অব্যাহত দেওয়া হয়। তাই দর্পণের সাথে সেও চলে আসে। ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে এখানে বসে অপেক্ষা করছিল নমিতার জন্য। এই অপেক্ষার মূল উদ্দেশ্য ছিল নমিতার প্রতিক্রিয়া দেখা। পিশাচিনী তাকে দেখলে নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে যাবে, তবে সুবেদার মনে হয় এখনো চিনতে পারেনি নমিতাকে। নমিতা চোখ বড় বড় করে তাকায় সুবেদারের দিকে। সুবেদার মৃদু হেসে উঠে দাঁড়ায় অ্যাপ্রন পরিহিতা নমিতার বিস্মিত মুখটি দেখে। তার বেশিক্ষণ হাঁটতে কষ্ট হয় বলেই ক্রেসের ব্যবহার করে, নয়তো একটু আধটু হাঁটতে সে একাই পারে। নমিতা আচমকায় চিৎকার করে এক ছুট লাগায়। আশেপাশের সকলে উৎসুক জনতা নেই তাকিয়ে নমিতার দিকে। সুবেদারের দৃষ্টি বৃহতাকার ধারণ করলো নমিতার দৌড় দেখে। এই পিশাচিনী এখন আবার কি করতে চলেছে? একটু কাছে আসতেই সুবেদার ঠিক বুঝে গেল নমিতার উদ্দেশ্য। সে তড়িৎ গতিতে পালানোর তীব্র প্রয়োজনীয়তা অনুভব করলেও পারল না। তার আগে ঝড় গতিতে মানুষের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে নমিতা ঝাঁপিয়ে পড়ল সুবেদারের উপর। সুবেদারের গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল নমিতা। বিলম্বহীন চুপচাপ চুমুক খেয়ে নেয় সুবেদারের গালে। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠে বলল, প্রতিবন্ধী লোক, আপনি এখানে কি করছেন? আমি স্বপ্ন দেখছি না তো? পায়ে বড়সড় এক ধাক্কা লাগায় সুবেদার মৃদু আর্তনাদ করে উঠল। তবুও মেয়েটিকে উপেক্ষা করতে পারল না। আর না করল কি দরকার মেয়েটির আনন্দে বিঘ্ন ঘটানোর? সে দুহাতে আঁকড়ে ধরে নমিতাকে। অন্যদিকে হাড় ভাঙ্গা ব্যথায় বুকটা সংকুচিত হয়ে আসছে। তবে চারিদিকে তাকাতেই তার চোখ ছানা পড়া। সকালে মিটিমিটি হেসে তাদের দিকে তাকিয়ে আছে। সুবেদার তড়িঘড়ি করে নমিতাকে ছেড়ে দিল। নমিতা তখনও সুবেদারকে শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে আছে। সুবেদার চিবিয়ে চিবিয়ে বলল, অশ্লীল মেয়ে মানুষ, সরুন সরুন, মানুষ দেখছে, আমার মাথা কাটা যাবে। লজ্জা শরমে বালাই নিন, সরুন বলছি। কি দুনিয়া আসলো হে আল্লাহ। নমিতা ছেড়ে দেয় সুবেদারকে। চকচকে দৃষ্টিতে তাকায় সুবেদারের দিকে। আনন্দে রীতিমতো হাঁপাচ্ছে সে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে শুধায়, আপনি কি সত্যি চলে এসেছেন?
সুবেদার আশেপাশে চোখ বোলালো। সকলে আবার যে যার কাজে মগ্ন হয়েছে, কেননা এই দৃশ্যে কেউ কোনো অশ্লীলতা খুঁজে পেল না। পৃথিবীতে এই একটা ঘনিষ্ঠ দৃশ্য যেটি দেখলে মানুষের বুক জোড়ায়। এই দৃশ্যটি দেখতেও শান্তি লাগে। একজন সেনা কর্মকর্তা যখন তার পরিবারের কাছে ফিরে আসে, তার অধীর আগ্রহে তার পরিবারের লোকগুলো তাদের জন্য অপেক্ষা করে। সে কি হৃদয় বিদারক দৃশ্য। যখন অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মানুষগুলো ছুটে এসে আসতে পড়ে প্রশস্ত বুকটিতে, সুবিধার ব্যথাতুর এক নিঃশ্বাস ফেলে বেঞ্চে বসলো। নমিতার মুখ পানে দৃষ্টি ফেলে বলল, মিথ্যা মিথ্যা আসা যায় বুঝি? নমিতা জবাব দেয় না। তার চোখ যায় সুবেদারের পায়ের দিকে। সেখানে সাদা ব্যান্ডেজ দেখে সে হাঁটু গেড়ে বসে। চিন্তিত কণ্ঠে শুধায়, আপনার পায়ে আঘাত লেগেছে? এর জন্যই কি আপনিও সময়ের আগে চলে এসেছেন? একটা পঙ্গুকে রেখে কি করবে? পঙ্গু বলছেন কেন? খুব বেশি আঘাত পেয়েছেন কি? সামান্য ফ্র্যাকচার দেখা দিয়েছে, রেস্টের প্রয়োজন, প্রেসার দেওয়া যাবে না। দুঃখিত। কেন? আমি না বুঝে আপনাকে জড়িয়ে ধরেছি। ব্যথা পেয়েছিলেন নিশ্চয়ই। এতটুকু ব্যথা সহ্য করাই যায় যদি ঘরে গেলে একটু সেবা যত্ন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এমন সেবা করব আপনি 1 সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবেন। নমিতা প্রবল আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। সুবেদারের চোখ মুখ জুড়ে আতঙ্ক ছেয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ জানে কি সেবা দেবে, আমি না আবার আল্লাহর প্রিয় হয়ে উপরেই চলে যাই। এটা ডাকিনি তো ঠিক নেই। কি বললেন? নমিতা কপাল কুচকে শুধায়। সুবেদার বোকাশোকা হাসলো, ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, কিছুই বলিনি। বলছিলাম যে আপনার কাজ শেষ হলে বাসায় চলুন, আম্মাকে চমকে দেবো। নমিতার মুখে হাসি ফুটে উঠল। কত রাত শাশুড়িকে দেখেছে মাঝরাতে ছেলের জন্য জায়নামাজে বসে কান্না করতে। আজ ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে সে? নিশ্চয়ই কেঁদে দেবে। সে সম্মতি জানিয়ে বলল, যাব, তার আগে একবার মেজরকে দেখে যাই, আর সিয়াসার সাথেও একটু দেখা করব। সুবেদার মাথা নেড়ে সায় জানায়। নমিতার সাথে সেও যায়। নমিতা চঞ্চল কণ্ঠে বলল, জানেন সিয়ার একটা পরীর মতো মেয়ে হয়েছে, দেখতে একদম মেজরের মতো। স্যার যখন উঠবে তখন খুব খুশি হবে মেয়েকে দেখলে। নমি, সে সবসময় বলতো তার একটা মা চাই। সুবেদার মলিন হেসে বলল। নমিতাও মিলান হাসলো। যেতে যেতে সুবেদার তাকে সব খুলে বলল। অতঃপর সকলের সাথে দেখা করে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। উগ্র চিত্রে লাগাতার কলিং বেল বাজানোর শব্দে সুবেদারের মা মেজাজ হারায়, তেড়ে যায় দরজার কাছে। এই একই কাজ সুবিও করে। সে যতই বকাবকি করুক না কেন, শুধরায় না ফাজিল ছেলেটা। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, মানুষ কি দরজার সামনে চেয়ার পেতে বসে থাকে যে কলিং বেল বাজানোর সাথে সাথেই খুলে যাবে দরজা? একটু সবুর তো করতে হয় নাকি? এ কেমন অভদ্রতা! কে? হ্যাঁ কে? বলতে বলতে সুবেদারের মা দরজা খুলে দিল। তবে সম্মুখে মুখটি যেন আশাতীত ছিল। সুবেদারের মা হতভম্ব হয়ে তাকিয়ে রয় ক্রেসে ভর দিয়ে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বোকাশোকা অবুঝ চাহনিতে তাকায় পেছনে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা নমিতার দিকে। নমিতা হেসে মাথা নাড়ে। সুবেদারের মা ফের তাকায় ছেলের রোগা মুখটির দিকে। আচমকে ভদ্রমহিলা শব্দ করে কেঁদে উঠল। প্রবল বেগে ছেলের বুকে আসতে পড়ল। সুবি, তুই এসেছিস বাবা? কত রোগা হয়ে গিয়েছিস, কালো হয়ে গিয়েছিস, কিচ্ছু নেই শরীরে। ছেলের শরীরে হাত বুলিয়ে অস্থির হয়ে বলল সুবেদারের মা। সুবেদার মৃদু হাসলো মায়ের কথায়। মায়ের কাছে ছেলে মেয়েদের স্বাস্থ্য কোনোদিন বাড়ে না। তাতে যদি সে দেখতে শুনতে ছোটোখাটো হাতির সমানো হয় তবু বলবে শরীরে কিচ্ছু নেই। সে আহ্লাদি গলায় বলল, আম্মা এখন এসে পড়েছি, না তুমি খাইয়ে দিবে, মজার মজার খাবার দেখবে, আবার মোটা হয়ে যাব। এখন একটু জড়িয়ে ধরো তো, কলিজাটা চৌচির হয়ে আছে, কতদিন তোমার শরীরে ঘ্রাণ পাই না। সুবেদার মা তৎক্ষণাৎ দিন দুনিয়া ভুলে ছেলেকে জড়িয়ে ধরে। সুবেদার দীর্ঘ সময় নিয়ে মায়ের মিষ্টি সুবাস টেনে নেয় নাসারন্ধে। আয় আয়, ভেতরে আয়। তোর পায়ে এ কি হয়েছে রে সুবি? ভেতরে চলো আম্মা, বলছি। সুবেদার ভেতরে ঢুকতে ঢুকতে বলল। সুবেদার ভেতরে গিয়ে বসতেই তার মা ব্যস্ত হাতে শরবত বানিয়ে আনে। সুবেদার মাকে সব খুলে বলল। ভদ্রমহিলা আহাজারির শেষ নেই। প্রত্যেকবার কথা শেষে একটাই কথা থাকবে, এই চাকরি ছেড়ে দে বাবা, অন্য কিছু কর। তুই যেটুকু আনবি আমি তাতেই গুছিয়ে নেব সংসারটা। তবুও দিন শেষে আমার ছেলে আমার বুকে থাকুক। সুবেদার মিলান হাসে মায়ের কথায়। নমিতা নীরবে দেখে যায় মা ছেলের আহ্লাদ। প্রতিটা সেনা কর্মকর্তার পরিবারবাহী
দৃষ্টিতে গর্বিত থাকলেও তাদের অন্তরালে সুপ্ত এক অপূর্ণ চাওয়া থেকে যায়। তার প্রিয়জনটি যদি এই চাকরিটা ছেড়ে দিত তবে তাদের জীবনটা অন্যরকম সুন্দর হতো। তারা একসাথে থাকতো, যেটুকু জোগাড় হতো তাতেই সন্তুষ্ট থাকতো। তবুও তার প্রিয়জন সুস্থ থাকতো। অপেক্ষা, এই শব্দটি যেন সিয়াসার জীবনের একমাত্র অর্থ হয়ে দাঁড়িয়েছে। তবুও বুক জুড়ে আশা তো থেকেই যায় যে অপেক্ষার অবসান ঘটবে, একদিন না একদিন ঘটবেই। সেই আশাকে পূর্ণতা দান করে আজ সিয়াসার অপেক্ষার অবসান ঘটল। আজ 20 দিন পর ডাক্তাররা মোটামুটি নিশ্চয়তা দিয়েই দর্পণকে আবারও কৃত্রিম কোমা থেকে বের করে। অ্যানেস্থেসিয়ার প্রভাব কেটে গেলেও তাকে লম্বা সময় ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে যেন সে উত্তেজিত না হয়ে পড়ে। রাত তখন 9টা। নর্মাল কেবিনের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে চৌধুরী নিবাসের এক একজন। মিনি আরাপকে নিয়ে হাঁটছে হাসপাতালের করিডোর জুড়ে। এই মাসের শেষের দিকে আরাপের 1 বছর পূর্ণ হবে। এরই মাঝে সে হাঁটা শিখে গিয়েছে, একটু আর তো অস্পষ্ট স্বরে কথাও বলে। আব্বা, আম্মা, আপ, মাম এগুলো বলে। এই আপ বলে সিয়াসাকে, আপা বলতে পারে না তাই আপ বলে, আর মিনিকে মাম বলে। কেবিন জুড়ে প্রত্যেকের মুখশ্রীতে শঙ্কা ভয় হুটুপুটি খাচ্ছে। স্বামীর জাগ্রত হওয়ার অপেক্ষায় লাল শাড়ি পরে সেজে বসেছিল সিয়াসা। মেয়েকে পরিয়েছে বাবার কিনে দেওয়া সেই ফ্রক। তবে মামের এর সাজগুলো যেন ফিকে পড়ল দর্পণের ওই অচেনা দৃষ্টি দেখে। দর্পণে ঘুম ভেঙেছে 1 ঘন্টা হয়ে গিয়েছে এবং সেই থেকেই দর্পণ শুধু নিভু অদ্ভুত অচেনা চোখে সকলকে দেখে যাচ্ছে। নিজের জন্য দর্পণের চোখে এমন অচেনা দৃষ্টি দেখে চেয়ারসা ভেঙে চুরমার হয়ে গেল। কিছুক্ষণ আগে সেই হাসি মুখটা অচিরেই হারিয়ে গিয়েছে। ডাক্তার তাকে বারংবার আশ্বস্ত করেছে যে এমন রোগীরা যখন দীর্ঘদিন পর কোমা থেকে বের হয় তখন অনেক কিছু স্মরণ করতে পারে না। অনেকটা সময় নেই তারা সব কিছু মনে করতে। মাঝে মধ্যে বিভ্রান্ত ও আক্রমণাত্মক হয়ে ওঠে। মস্তিষ্ক সচল হতে তারা সময় নেয়। তবে দর্পণ হয়তো একটু বেশি সময় নিচ্ছে, কারণ সে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাই ডাক্তার একবার সিটি স্ক্যান করিয়ে নিয়েছে মস্তিষ্কে কোনো স্থায়ী সমস্যা হলো কিনা দেখার জন্য। এই 1 ঘন্টা যাবৎ দর্পণ বারবারই শুধু চোখ মেলে তাকাচ্ছে আর সকলকে ড্যাব ড্যাব করে দেখছে। ডাক্তার অজিত তাকে একবার জিজ্ঞেস করেছিল সে কে। তখন দর্পণ প্রায় 5 মিনিট পরে বলল, জানি না। সিয়াসা সহ্য করতে পারেনি, সে বেরিয়ে গিয়েছে কামরা থেকে। কেবিনের সামনে চেয়ারে বসেছিল সে। তার পাশে মিনময়ীর কোলে শুয়ে আছে ছোট্ট বাচ্চাটি। সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে ডাক্তারকে ব্যস্ত গতিতে কেবিনে ঢুকতে দেখে সিয়াসাও কেবিনে ঢুকলো। ঢুকতেই দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল কাঙ্ক্ষিত মানুষটির সাথে। ধপ করে উঠল সিয়াসার বুকটা চিরচেনা সেই গম্ভীর তীক্ষ্ণ সরু দৃষ্টি দেখে। আগের মতো অচেনা ভাব আর নেই। তবে কি দর্পণের মস্তিষ্ক সচল হচ্ছে? বেডে আদর্শ হয়ে বসে আছে দর্পণ। ডাক্তার অজিত সিয়াসার হাতে রিপোর্ট দিয়ে বলল, রিপোর্টে তেমন কিছুই তো ধরা পড়ল না সিয়া। মেজরের মস্তিষ্কে তেমন মারাত্মক কোনো সমস্যা নেই। দীর্ঘদিন কোমায় থাকায় তার মস্তিষ্ক সচল হতে সময় নিচ্ছে, তাকে সময় দাও। সিয়াসা মাথা নাড়ল। ডক্টর অজিত এগিয়ে আসে দর্পণের দিকে, হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন লাগছে মেজর? ভালো। আমি কে? ডক্টর। এতটুকু জবাবে উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। আশরাফ তো আনন্দে হৈ হৈ করে উঠল। এই মেজর, আমি আশরাফ। লিলিকে মনে আছে? ওই অসভ্য মহিলা, আপনার মনে নেই? ওকে আমি আরো অনেক খারাপ কথা শিখিয়েছি, এখন আরো গালি দিতে পারে। বাবাকে খেসরা বলে জানেন? মিমিকে বলে সকিনা, মিনময়কে বলে ইঁদুর, দুলাভাইকে বলে চরিত্রহীন, আর শিয়াকে বলে চুন্নি। টি শার্ট চোর না ও, তাই চুন্নি। সদ্য কক্ষে ঢোকা মিনময়ী কটমট করে তাকালো আশরাফের হাস্যোজ্জ্বল মুখটির দিকে। সাইফ, আশফাক আহমেদেরও কিছুটা একই দশা। তাদের সকলের দৃষ্টি ঝলসে দিল আশরাফের হাসি মুখ। সে বোকাশোকা হাসল। সিয়াসার মামুর কথায় কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। সে তো নিগুড় পানে তাকিয়ে আছে দর্পণের দিকে, যে কিনা প্রবল উৎসুক দৃষ্টিতে ঘাড় কাত করে তাকিয়ে আছে অন্যদিকে। সিয়াসা সহ সকলে দর্পণের দৃষ্টি অনুসরণ করে তাকায় সবার পেছনে মিনময়ীর কোলে থাকা তোয়ালেতে মর্ণ ছোট্ট মেয়েটির দিকে। দর্পণ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তোয়ালে ভেদ করে দুটো ছোট্ট লালচে পায়ের দিকে।
অস্থিরতা ভঙ্গ হয়েছে অনেক আগে। বেডে আদর্শ হেলান দিয়ে বসা দেহটি হেলান চেয়ে ঘাড় কাত করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মিনময়ীর কোলের দিকে। সিয়াসা টলমলে চোখে তাকায় ঘুমন্ত মেয়ের দিকে। হাত বাড়িয়ে মিনময়ীর কোল থেকে মেয়েকে নিজের কোলে নিয়ে আসে। দৃঢ় পায়ে হেঁটে দাঁড়ায় দর্পণের সামনে। দর্পণকে পর্যবেক্ষণ করতে করতে মেয়েকে এগিয়ে দিল তার দিকে। দর্পণ ফ্যালফ্যাল নয়নে একবার সিয়াসার দিকে আর একবার ছোট্ট ঘুমন্ত বাচ্চাটির দিকে তাকায়। জমে যাওয়ার মতো অস্থির হয়ে থাকা হাতটি কম্পিত চিত্রে এগিয়ে দিতেই সিয়াসা মেয়েকে দর্পণের কোলে তুলে দেয়। টলমলো দৃষ্টি ফেলে শুধায়, ও কে দর্পণ? দর্পণের তৎক্ষণাৎ কোনো জবাব আসলো না। সে নিগুড় পানে তাকিয়ে আছে বুকে জড়িয়ে রাখা ছোট্ট দেহটির দিকে। মায়ের মতো গায়ের বরণ, ছোট্ট চিকন চিকন লালচে দুটো ঠোঁট, মাথায় ঘন চুল, মুখের আদল ঠিক যেন তার প্রতিরূপ। ছোট ছোট হাতে দুটো ছোট্ট দুটি ব্যাঙ্গল পরানো, সাথে তার কেনা একটি ফ্রক। দর্পণের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীর গতিতে নিজের মুখ এগিয়ে নিয়ে মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। বুক জুড়ে এক প্রশান্তিময় লহরী আশ্রে পড়ল। এটা তার সন্তান, যাকে এতদিন দেখার জন্য তৃষ্ণার্ত হয়েছিল। আজ সে তার কোলে। সে ছুঁয়ে ছুঁয়ে দেখে বাচ্চাটির ছোট্ট নরম তুলতুলে গাল, হাত, ছোট ছোট পা। সকলে উৎসুক হয়ে অপেক্ষা করছে দর্পণের জবাবে। সাইফ এগিয়ে আসে, পুনরায় জিজ্ঞাসা করল। দর্পণ ধীর স্থির মাথা নেড়ে ধিমি কণ্ঠে বলল, আমার মা। সহসা সিয়াসা ফুপিয়ে কেঁদে উঠল। তবে তার ঠোঁটের কোণে হাসি, প্রাণোচ্ছল হাসি, চোখে অশ্রু, ঠোঁটের কোণে হাসি। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সকালে চোখ ভরে দেখে বাবা মেয়ের প্রথম সন্ধিক্ষণ। এক বুক দীর্ঘশ্বাস ফেলে আশফাক আহমেদ ঈশাই সকলকে ছোট্ট এই পরিপূর্ণ পরিবারটিকে একা ছাড়ার নির্দেশ দেয়। সকলে নীরবে বেরিয়ে যায় কামরা থেকে। সাইফ ও মিলান হেসে বেরিয়ে যায় কামরা থেকে। চোখের সামনে ভেসে ওঠে নিজের প্রথমবার বাবা হওয়ার অনুভূতি। ভেসে ওঠে দ্বিতীয়বার যখন সে জানতে পেরেছিল সে যমজ সন্তানের বাবা হচ্ছে। সে কি সুখময় অনুভূতি! কোথায় গেল সব? তার জীবনটা এতটা ফিকে পড়ে গেল কেন? ভালোবাসা তো অপরাধ নয়, তবে তার ভালোবাসা কেন তার আর আসার জন্য অপরাধ হয়ে ধরা দিল? সবগুলো জবাবহীন প্রশ্ন। অশ্রুসিক্ত চঞ্চল দৃষ্টিতে দর্পণ মেয়েকে দেখে যাচ্ছে, তো কখনো এলো পাথারি চুমু খাচ্ছে মেয়ের নরম তুলতুলে গালে। সিয়াসা ধীর পায়ে এগিয়ে দর্পণে গা ঘেঁষে দাঁড়ে। না সরতে চাও দৃষ্টি তুলে দর্পণ তাকাই ভঙ্গুর অনুজ্জ্বল মুখটির দিকে। তার সিয়া মা হয়ে গিয়েছে, দেহে মাতৃত্বজনিত স্থূলতা এসেছে। দর্পণকে একাধারে তাকিয়ে থাকতে দেখে সিয়াসা চোখ মুছতে মুছতে বলল, কি হলো? এখন আবার এটা বলবেন না আপনি আমায় চিনতে পারছেন না। দর্পণে ওষ্ঠকোণা খানিক বেঁকে যায়। সে জবাব দেয় না। সিয়াসা পুনরায় শুধায়, বলুন তো আমি কে? মেয়েকে দেখতে দেখতে দর্পণ মাথা এলিয়ে দেয় সিয়াসার বুকে। মিহি স্বরে বলল, আমার জীবনের একমাত্র মানে। এলিয়ে দেওয়া মাথাটিকে সযত্নে আগলে নেয় সিয়াসা। তবে জবাবটি যে ভুল। সে তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে বলল, ভুল বললেন। আপনার মস্তিষ্ক এখনো পুরোপুরি সচল হয়নি মনে হয়। আপনার জীবনের একমাত্র মানে আমি নই, আপনার চাকরি। এরপর থেকে সঠিকটা বলবেন। দর্পণ গা দুলিয়ে হেসে উঠল সিয়াসার কথায়। সিয়াসা অশ্রুসিক্ত নয়নে দেখে যায় হাস্যরত মুখটিকে। ওর নাম কি রেখেছো সিয়া? দর্পণের প্রশ্নে সিয়াসা হতচকিত তাকাই তার দিকে। ঠিক কতগুলো দিন পর এই ডাকটি শুনল মানুষটির মুখে। সে ফ্যাস ফ্যাসে স্বরে বলল, রাখিনি। আপনি রাখুন, কি রাখবেন? দর্পণকে মোটেও ভাবনায় পড়তে হলো না। সে মৃদু হেসে বলল, ইয়াসনা। ইয়াসনা এহসান। সুন্দর নাম। তোমার পছন্দ হয়েছে? আপনার পছন্দই আমার পছন্দ। দর্পণ মৃদু হাসল। পুনরায় জিজ্ঞাসা করলো। কারোর এলোমেলো ছোঁয়ায় বিরক্ত ছোট ইয়াসনা জোরপূর্বক চোখ মেলে তাকায়। মেয়ে প্রথমবার বাবাকে দেখছে। দর্পণ তড়িঘড়ি করে বাহুতে চোখ মুছে হাসি খুশি মুখ করে তাকালো। ইয়াসনা পিটপিট করে দেখলো অচেনা মুখটি। দেখতে সে ঠোঁট প্রসারিত করে ফোকলা হেসে উঠল। অতঃপর পুনরায় আড়মোড়া ভেঙে ঘুমিয়ে পড়ল। দর্পণ হেসে ওঠে মেয়ের কাণ্ডে। মেয়ে যে ঘুমের ঘরে এগুলো করেছে সে প্রবল অধিকার বোধ নিয়ে সে আঁকড়ে ধরে মেয়ের হাত। বাবার হাতে এক কিনারায় ছোট্ট একটি হাতের থাবা। দর্পণ প্রফুল্ল হেসে আহ্লাদী কণ্ঠে বলল, সিয়াও কত ছোট। ওর বয়স কত? মেয়েকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতে শুধাই দর্পণ। 27 দিন। 27 দিন?
তবে ও এখনও এত ছোট কেন? তুমি নিশ্চয়ই ও পেটে থাকাকালীন অনিয়ম করেছো, তাই না? খাওয়া দাওয়া করনি? সে চিরচেনা চিন্তিত কণ্ঠে চেয়াসার কান্নার বেগ বাড়ল। ফ্যাস ফ্যাসে গলায় বলল, ও 2 সপ্তাহ আগে হয়েছে তো, নয়তো আর একটু স্বাস্থ্য হতো। কেন 2 সপ্তাহ আগে কেন হয়েছে? আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, শারীরিক অবস্থা শঙ্কাজনক হয়ে পড়ে তাই নির্দিষ্ট সময়ের আগে তাড়াতাড়ি সি সেকশন করা হয়। কেন অসুস্থ হয়ে পড়েছিলে? দর্পণের কণ্ঠে মৃদু উদ্বিগ্নতা। চেয়াসা মিলান হাসল, মাথা নেড়ে বলল, প্যানিক অ্যাটাক কেন হয়েছিল তোমার? তোমার তো এমনটা আগে কখনো হয়নি। দর্পণ সিয়াসার কথা পুরোদস্তর উপেক্ষা করে জিজ্ঞাসা করল। সিয়াসা দীর্ঘশ্বাস ফেলে তাকায় দর্পণের দিকে, মিলান কণ্ঠে বলল, আমার জীবনে চিন্তা, ভয়, আতঙ্ক সবকিছুর একটা রিজন, সেটা আপনি। এছাড়া আমার জীবনে আর কোনো চিন্তার বিষয় নেই। পাপা আসতে দেয়নি কখনো কোনো চিন্তা। আর প্যানিক অ্যাটাকের কারণ আপনার মিথ্যা মৃত্যুর খবর। দর্পণের মুখশ্রী থেকে আনন্দেরা ছুটে পালায়, মলিনতারা ভিড় জমায়, কৃত্রিম হেসে শুধায়, আমি কি তোমার জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত সিয়া? সিয়াসা থমকায়। এখনো লোকটির মনে এই প্রশ্ন। সে কি আজও বোঝে না তার যত চিন্তা, ভয়, আতঙ্ক লোকটিকে হারিয়ে ফেলার? সে কোনো ক্রমেই হারাতে চায় না তাকে। সে চোখের পানি মুছে পাশে রাখা আপেল তুলে নেয়, সেটা কাটতে কাটতে থমথমে মুখে বলল, আপনি মানুষটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত না হলেও সেনাবাহিনীর চাকরিরত একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া আমার জীবনের ভুল সিদ্ধান্ত। আমার চাই ফুল টাইম হাজব্যান্ড, যেখানে আপনি হলে পার্ট টাইম হাজব্যান্ড। পার্ট টাইম হাজব্যান্ড? দর্পণ অবুঝ কণ্ঠে শুধালো। সিয়াসা জবাব দেয় না। সে ফল কেটে দর্পণের কাছে আসে, আপেলের এক টুকরো তার মুখের সামনে তুলে ধরে আদেশে সুরে বলল, ধীরে ধীরে চিবিয়ে খাবেন। দর্পণ মুখে তোলে না ফলের টুকরোতেই। সে আলগোচে হাত বাড়িয়ে সিয়াসাকে কাছে টেনে নেয়, এক হাতে মেয়েকে আগলে অন্য হাতে বুকে জড়িয়ে নেয় মাতৃত্বের কারণে অত্যাধিক পরিমাণে নরম তুলতুলে হয়ে যাওয়া দেহটিকে। আজ কতগুলো মাস এই একটু ভরসা আহ্লাদে আলিঙ্গনে অপেক্ষারত মেয়েটি তো বোধহয় সে ভাষায় প্রকাশ করতে পারবে না। সে নাক টেনে ফুপিয়ে উঠল, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে দর্পণের গলদেশ। কাটা কাটা চুলগুলোতে অস্থিরভাবে হাত বুলাতে বুলাতে হেসকি তুলতে তুলতে কেঁদে উঠল। আপনি জানেন না এই 9.5 মাস আমি কিভাবে কাটিয়েছি। প্রতিটা মেয়ে গর্ভাবস্থায় তার স্বামীর সঙ্গ চায়, সেখানে আমার পুরোটা গর্ভাবস্থায় আমি এটা ভেবে কাটিয়েছি আমার সন্তানটি এতিম হয়ে পৃথিবীতে না আসে। আর যখন সেটা বাস্তবিক হতে যাচ্ছিল, আপনার কোনো খোঁজ খবর পাইনি, তখন মনে হয়েছিল আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে। মানুষ কানাঘুষা করতো আপনি নাকি মারা গিয়েছেন। এমন আর কখনো করবেন না দর্পণ। আমাদের মা মেয়ের আপনাকে খুব প্রয়োজন। দর্পণ ক্লান্ত ভার হয়ে আসা মাথাটি এলিয়ে দেয় মেয়েটির কাঁধে। চোখের কান্নিস বেয়ে অনর্গল গড়িয়ে পড়ছে মেয়েটির বিদঘুটে গর্ভ অবস্থার জার্নিটার কথা। একটা মেয়ের উপর থেকে কি যায় যখন সে গর্ভ অবস্থায় স্বামীর জীবন মৃত্যুর চিন্তায় মগ্ন থাকে। গর্ভ অবস্থায় একজন নারীর পাশে তার স্বামী থাকা মানে আশীর্বাদ স্বরূপ। সে ধিমি কণ্ঠে বলল, আর কখনো এই মা মেয়েকে কষ্ট দেব না। এইবারের মতো সরি, প্লিজ সিয়া, আমায় ক্ষমা করা যায় না? আফসোস, আমি রাগ অভিমান অভিযোগ করতে পারতাম আপনার ওপর, তাহলে হয়তো ক্ষমা করা যেত। আমি এক বিহায়া, আপনি দিনের পর দিন কষ্ট দেন, আর আমি সেই কষ্ট মুখ বুঝে সহ্য করে আপনার পথ চেয়ে বসে থাকি। সিয়াসা ক্লান্ত স্বরে বলে কাটা কাটা চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে দর্পণের অষ্টকোণে মৃদু হাসি রেখা মিহি কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বোধ হয় আমি, যে যাই হয়ে যাক না কেন দিন শেষে এই বুকটি সব সময় আমার জন্য উন্মুক্ত, যার আগমনে আমার জীবন থেকে দুঃখ একাকিত্বের অবসান হয়, যার কারণে আমি বাবা পেয়েছি, একটা পরিপূর্ণ ভালোবাসাময় মায়াময় পরিবার পেয়েছি। আর আজ তো মা না থাকার কমতিটাও পূরণ করে দিলে। আমি জানি না আজকের এই পাওয়ার পরিবর্তে আমি তোমায় কি দেব। যা দেই সেটাই বোধহয় তুচ্ছ হবে। আপনার কাছে আছে আমায় দেওয়ার মতো মূল্যবান উপহার, দেবেন দর্পণ? সিয়াসা কম্পিত স্বরে শুধায়। দর্পণ কাঁধ থেকে মাথা তোলে, টলমলে চোখে চোখ রেখে শুধায়, কি চাও বলো? বলবো অন্যদিন।